টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের হচ্ছে বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইতিহাসের একটা করে সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তুমি যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 21 = 21। প্রথম যে প্রশ্ন, দাঁড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার তা হলো প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ? উত্তর হচ্ছে প্রথম। তো প্রথম হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 নম্বর যেটা আছে, টিকটিকি যে পর্বের প্রাণী, সরীসৃপ নাকি মৎস্য নাকি উভচর নাকি পক্ষী? আমরা সকলেই জানি টিকটিকি হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণী। 3 নম্বর, বছরে সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না, পরিযায়ী বুনোহাঁস, কাক, চিল, কাঠঠোকরা। দেখো, কাক, চিল, কাঠঠোকরা এদেরকে কিন্তু আমরা বছরের যে কোনো সময় দেখতে পাই, কিন্তু পরিযায়ী বুনোহাঁসকে আমরা কিন্তু বছরে সব সময় দেখতে পাই না। 4 নম্বর, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হলো রিডিউস নাকি রিইউজ নাকি রিসাইকেল নাকি রিফিউজ? তো এটা সঠিক উত্তর হবে রিসাইকেল। 5 নম্বর, তেজস্ক্রিয় বর্জ্য হলো কোনটা? এর মধ্যে তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম। তোমরা যদি আরও একটা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের নাম জানো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। 6 নম্বর, প্রথম শ্রেণীর খাদক হলো হরিণ নাকি বাঘ নাকি সাপ নাকি ব্যাঙ? তো এখানে দেখো প্রথম শ্রেণীর খাদক হবে হরিণ। তারপরে দেখো এখানে যেটা আছে 7 নম্বর, ডিডিটি পাওয়া যায় কোথা থেকে? ডিডিটি পাওয়া যায় জমি থেকে। তারপরে দেখো 8 নম্বর, মৌলিক রাশি। মৌলিক রাশি এর মধ্যে মৌলিক রাশি কোনটা? মৌলিক রাশি হচ্ছে ভর। ভর হচ্ছে মৌলিক রাশি। আমাদের 7টা মৌলিক রাশি আছে। 9 নম্বর, এককোষী জীবেদের রাজ্য কোনটা? আমাদের এককোষী জীবেদের রাজ্য সেটা হচ্ছে মনেরা। 10 নম্বর, নততল হচ্ছে সিঁড়ি। নতলকে সিঁড়ি বলে। নতলের ইংরেজি হচ্ছে স্লোপ। তারপরে দেখো 11 নম্বর, জ্বলতে সাহায্য করে কোনটা? CO2 নাকি SO2 নাকি S নাকি O2? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু জ্বলতে সাহায্য করে। তারপরে দেখো যৌগিক পদার্থ হলো লোহা নাকি তামা নাকি কার্বন নাকি নুন? তো এটার মধ্যে সঠিক উত্তর হবে নুন। তারপরে দেখো এখানে আমার 13 নম্বর প্রশ্ন কি বলেছে? এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। আর যদি বলা হতো এখানে সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তারপরে দেখো এখানে আছে 14 নম্বর, তড়িতের কুপরিবাহী। এর মধ্যে তড়িতের কুপরিবাহী হচ্ছে প্লাস্টিক। 15 নম্বর, ম্যাঙ্গানিজের চিহ্ন। ম্যাঙ্গানিজের চিহ্ন হচ্ছে Mn। দেখো এখানে এটা কি হচ্ছে চিহ্ন? তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তারপরে দেখো এখানে তোমাদের আছে 16 নম্বর, কপিকল ব্যবহৃত হয় জল তুলতে। তারপরে দেখো এখানে কি আছে? এখানে 17 নম্বর প্রশ্ন, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সৌর কোষে। 18 নম্বর, উষ্ণতা মাপা হয় যে এককে? উষ্ণতা মাপা হয় কেলভিন এককে। উষ্ণতা মাপার আরো দুটো একক আছে, সে দুটো কি তোমরা জানলে কমেন্টে জানাবে। তারপরে দেখো এখানে 19 নম্বর প্রশ্ন কি বলেছে? মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন কে? ভন ফ্রিশন। পরের প্রশ্ন 20 নম্বর, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে কটি? 206টি। পরের প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ যে রাশির একক তা হলো? আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। অনেক বেশি দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য আলোকবর্ষের ব্যবহার করা হয়। এবার দেখো 2 দাগের প্রশ্ন 14টা আছে। 1 নম্বর প্রশ্ন, জল কি কি দিয়ে তৈরি? তো এর উত্তরে তোমরা কি লিখবে? জল অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি। এটা হচ্ছে প্রশ্ন, তার নিচে উত্তর। এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? তো এই এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। বোঝা গেছে? তারপরে দেখো 3 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর লিখবে উদ্ভিদের বৃদ্ধি
অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 4 নম্বর, দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে সুপারি কাটা জাতি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। চলে আসছে পরের প্রশ্নে, কলার খোসা কি প্রকারের বর্জ্য পদার্থ? উত্তর লিখবে কলার খোসা ভঙ্গুর প্রকৃতির বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন, জলকে দূষিত করে কোন ধাতুকল্প? উত্তর লিখবে জলকে দূষিত করে যে ধাতুকল্পটি সেটি হলো আর্সেনিক। 7 নম্বর, কিসের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? উত্তর লিখবে টারবাইনের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। 8 নম্বর, একটি মৌলিক পদার্থের উদাহরণ দাও। উত্তর লিখবে লোহা হলো একটি মৌলিক পদার্থ। তারপরে দেখো 9 নম্বর, একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর লিখবে একটি পরিযায়ী পাখি হলো সাইবেরিয়ান ক্রেন। 10 নম্বর, একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর লিখবে একটি তরল ধাতু হলো পারদ। তারপরে দেখো 11, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপে কি বলে? উত্তর লিখবে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে ট্রপিক লেভেল। তারপরে দেখো 12, রতনলাল ব্রহ্মচারী কি নিয়ে গবেষণা করেন? উত্তর লিখবে রতনলাল ব্রহ্মচারী বাঘ নিয়ে গবেষণা করেন। উত্তর হচ্ছে বাঘ নিয়ে। তারপরে ক্যালসিয়ামের চিহ্ন লেখো। উত্তর লিখবে ক্যালসিয়ামের চিহ্ন হলো Ca। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? উত্তর লিখবে পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ। এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 3 দাগের প্রশ্ন কি বলেছে? একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি, 2 গুণ 7 14। প্রথম প্রশ্ন কি বলেছে? গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে হাতের তালু দুটোকে পরস্পরের সঙ্গে ঘষলে কিছুটা গতির সৃষ্টি হয় এবং এর ফলে হাতের তালু গরম অনুভূত হয়। এখানে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো 2 নম্বর, আচ্ছা এখানে যদি আমি বলি তাপশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কিভাবে, তো দেখো যখন স্টিম ইঞ্জিন আমরা যেটা পড়েছি, স্টিম ইঞ্জিনে কিন্তু তাপশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। 2 নম্বর, তুমি যে বাড়িতে থাকো তার কি প্রকৃতি স্থির? তো উত্তর লিখবে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরার সাথে সাথে সূর্যকে প্রদক্ষিণ করে। সুতরাং পৃথিবীর উপরে থাকা সমস্ত বস্তুই কিন্তু গতিশীল। তাই আমরা যে বাড়িতে থাকি সেটি কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়। যেমন ধরো এই যে আমাদের যদি এটা আমরা একটা পৃথিবী ধরি, এই পৃথিবী যদি যেমন নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঠিক তেমনি তার পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকেও প্রদক্ষিণ করছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু আমাদের চারপাশে যা কিছু দেখছি সেগুলো কিন্তু স্থির নয়। এবার দেখো চলে আসছি 3 নম্বর প্রশ্ন, তোমার হাতে একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? উত্তর লিখবে হাতের আলম্ব বিন্দু আছে কনুইয়ে। কনুই হচ্ছে হাতের আলম্ব বিন্দু, যদি আমরা আমাদের হাতকে একটি তৃতীয় শ্রেণীর লিভার বলে ধরি। 4 নম্বর প্রশ্ন, জলে চিনি গোলার পর চিনিকে চোখে দেখা যায় না, কি কি পরীক্ষা করে তুমি বলতে পারো চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে? তো উত্তর দিবে জলে গোলার আগে চিনি ও জলকে সামান্য আলাদাভাবে ওজন করে নিতে হবে। এরপর জলে গোলার পর চিনি মিশ্রিত জলের আবার ওজন নিতে হবে। দেখা যাবে আগের চিনি ও জলের মোট ওজন ও পরের চিনি মিশ্রিত জলের ওজন একই আছে। শুধু জলের স্বাদ মিষ্টি নয়, কিন্তু চিনি মিশ্রিত জলে এখানে কিন্তু চিনি মিশ্রিত জলে তার স্বাদটা মিষ্টি হবে। যদি আমি শুধু জল খাই সেটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু যখন চিনি মিশ্রিত হয়ে যাবে সেই জলটা মিষ্টি হবে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। তারপরে দেখো 6 নম্বর, ভিটামিন এ আর ভিটামিন ডি এর অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে? উত্তর লিখবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ এবং ভিটামিন ডি শিশুদের দেহে রিকেট রোগ দেখা যায়। 7 নম্বর, ধাতুর দুটি ধর্ম লেখো। উত্তর লিখবে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। 2 ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। তারপর প্রশ্ন দেখো 8 নম্বর, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর লিখবে বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। এবার দেখো 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান আছে 3। প্রথম প্রশ্ন, বাতাসের উপাদানগুলি কি কি? উত্তর লিখবে বাতাসের উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প ও ধূলিকণা। 2 নম্বর প্রশ্ন দেখো, বাড়ির বর্জ্য পদার্থগুলি কিভাবে ব্যবহার করা যায়? উত্তর লিখবে বাড়ির বর্জ্য পদার্থগুলিকে একটি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর সেই বর্জ্য পদার্থ জৈব সারে পরিণত হবে। এইভাবে জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা হয়। 3 নম্বর, রক্তের বিভিন্ন কণার নাম লেখো এবং এদের কাজ উল্লেখ করো। উত্তর লিখবে রক্তের বিভিন্ন কণাগুলির নাম হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে
এবং অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 4 নম্বর, লিন্ডম্যানের 10% সূত্র ব্যাখ্যা করো। উত্তর লিখবে লিন্ডম্যান পুষ্টি স্তরে শক্তি প্রবাহের ধরন ব্যাখ্যা করতে 10% সূত্রটি উল্লেখ করেন। এই সূত্র অনুযায়ী তিনি বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শ্বসন, রেশন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5 নম্বর, কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গি রোগ হয়? উত্তর লিখবে অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়, যেটা এখন খুব প্রবলভাবে হচ্ছে, এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তর লিখবে শ্রমিক মৌমাছিরা চাক নির্মাণ করে, ফুলের মিষ্টি রস ও পরাগরেণু সংগ্রহ করে, মধু তৈরি করে, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ করে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, বর্জ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি ব্যাখ্যা করো। উত্তর লিখবে বর্জ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি হলো 1 নম্বর পয়েন্টে লিখবে রিডিউস, মানে কমিয়ে আনা। যেসব বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমাতে হবে, যেমন প্লাস্টিক ব্যাগ। 2 নম্বর পয়েন্ট লিখবে রিইউজ, মানে আবার কাজে লাগানো। দিয়ে লিখবে ব্যবহার করে বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে, যেমন শাকসবজি, তরিতরকারির খোসা থেকে জৈব সার তৈরি করা। 3 নম্বর রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহার। এই পয়েন্ট দিয়ে লিখবে ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা, যেমন পুরনো লোহা দিয়ে ধাতুর নতুন জিনিস তৈরি করা। 4 নম্বর দিয়ে রিফিউজ, মানে প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস একবারেই ব্যবহার করব না, যেমন প্লাস্টিক ব্যাগ। 8 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ফসিল কিভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। উত্তর দিবে অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত এই প্রস্তরকে ফসিলস বা জীবাশ্ম বলে। পরের প্রশ্ন দেখো 9 নম্বর, সকল শক্তির উৎস সূর্য, এটা ব্যাখ্যা করতে বলছে। উত্তর লিখবে উদ্ভিদ তার পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। সেই খাদ্য উদ্ভিদ সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃথিবীর সমস্ত জীব ও প্রাণী গ্রহণ করে। অর্থাৎ সূর্যালোক না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না এবং পৃথিবীতে কোনো জীব ও প্রাণীর অস্তিত্ব থাকতো না। তাই বলা যায় সকল শক্তির উৎস হলো সূর্য। 10 নম্বর দেখো, সরল যন্ত্র আঁকা বলে উদাহরণ দাও। উত্তর লিখবে কম বল প্রয়োগ করে বেশি কাজ বা বাধা অতিক্রম করা যায় যে যন্ত্রের সাহায্যে, তাকে সরল যন্ত্র বলে, যেমন সাঁড়াশি, কাঁচি, হাতুড়ি, কপিকল, শাবল ইত্যাদি হলো সরল যন্ত্র। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্বিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই প্রশ্নই যে হু পরীক্ষায় আসবে সেরকম কিছু নয়, তোমরা এই সেটটা এবং এর আগে যে সেটটা দিয়েছি সেটা প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের জন্য আমি আরও এক সেট প্রশ্ন নিয়ে আসতে চলেছি এবং সবকটি মিলে সবকটি সেট একসঙ্গে নিয়ে একটি বড় ভিডিও, যার মধ্যে তোমরা সবকটা সেট একসঙ্গে পরিবেশ ও বিজ্ঞানে পেয়ে যাবে, সেরকম একটা ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি। তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।